ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ, যাকে তিনি আমেরিকা নিয়ে পরিচয় করে দিয়েছিলেন যে এই ভদ্রলোক হলেন জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড এবং তার ব্রেন চাইল্ড, তার পরিকল্পনা সব মিলিয়ে পুরো জুলাই আগস্ট বিপ্লবকে সহিংস করে তোলা, পুরো বিপ্লবকে সফলতার দিকে নিয়ে যাওয়া এবং ক্ষমতাসীন সরকারকে বিপদগ্রস্ত করে নাজেহাল করা, তাদেরকে পরাজিত করে এবং শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার যে একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস মঞ্চে, আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে যখন মাহফুজ সাহেবকে পরিচয় করিয়ে দিলেন, তখন আমরা জানলাম যে আমাদের দেশে একজন সত্যিকার অর্থে ট্রটস্কি, আপনারা জানেন রুশ বিপ্লবের অন্যতম একজন মাস্টার মাইন্ড। তো আমাদের দেশে একজন ট্রটস্কি আছে, বা নেহাত আমাদের দেশে যেমন ছাত্রলীগের একটা নিউক্লিয়াস ছিল স্বাধীনতা পূর্ব সময়, এবং ছাত্রলীগকে মুক্তিযুদ্ধে অ্যাক্টিভেট করা এবং পুরো ছাত্রলীগের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটিকে যুদ্ধে রূপান্তরিত করা এবং মূল দল আওয়ামী লীগকে সেই যুদ্ধে নামানো, এর পেছনে যে ব্রেইন কাজ করেছে, সেই ব্রেইনটা হলো সিরাজুল আলম খান, ছাত্রলীগের তৎকালীন সভাপতি। সবাই তাকে আদর করে দাদাভাই ডাকতেন। মাহফুজের সেই যে পরিচিতি, সেই পরিচিতির কারণে সবাই মনে করলেন যে আমরা আবার হয়তো বাংলাদেশে একজন সিরাজুল আলম খান পেয়ে গেছি। তো সেই কারণে কি হলো, পুরো সময় জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে জনাব মাহফুজ ছিলেন সবচেয়ে আলোচিত, সবচেয়ে আকর্ষণীয়, এবং বাইরে যারা, সরকারের বাইরে যারা আমরা ছিলাম, আমরা ধরে নিতাম তার ক্ষমতা অসীম, তার কথা মতোই সরকার চলে এবং তিনি যা চান, কখনো দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, কখনো একটি দপ্তরের অধিকর্তা ছিলেন। তো এই দুটো ক্ষেত্রেই আমরা তাকে মনে করেছি তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে ডক্টর ইউনূস সরকার চালাচ্ছেন। তিনি যে সিদ্ধান্ত দিচ্ছেন সেই সিদ্ধান্তই মন্ত্রী পরিষদে বাস্তবায়িত হচ্ছে, যেহেতু তিনি মাস্টার মাইন্ড। আর তার আচার আচরণেও ঠিক ওইরকম মনে হচ্ছিল। যেমন তিনি বঙ্গভবনে গেলেন, তো সেখানে গিয়ে তিনি হুকুম দিলেন বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার জন্য। এটা কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী কোনো দেশের প্রধানমন্ত্রীও পারেন না। বঙ্গভবন রাষ্ট্রপতির বাসভবন, সেখানে প্রায় সব কিছু, বঙ্গভবনের ইট বালু সিমেন্ট থেকে শুরু করে বঙ্গভবনের যে মাঠের, বঙ্গভবনের যে লন রয়েছে, সেই লনের কোণে যে ছোট্ট একটি গাছ লাগানো আছে, সেটিও রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে পড়ে। ইচ্ছে করলে সেখানে কেউ কিছু করতে পারে না। নিয়ম অনুযায়ী কাগজ কলম ঠিক রেখে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের হুকুম মেনে, প্রোটোকল মেনে তারপরে সেখানে সব কিছু করতে হয়। এই প্রথম সেই আমরা দেখলাম যে একজন মন্ত্রী পদমর্যাদার মানুষের হুকুমে বঙ্গভবনের দেয়ালে টানানো, তখনও পর্যন্ত বা এখনও পর্যন্ত সংবিধান অনুযায়ী যিনি জাতির জনক, যার ছবি সরকারি অফিস সমূহে টানানো বাধ্যতামূলক, সেই ছবি তিনি টেনে হেসড়ে নামিয়ে ফেললেন। এইরকম তার ক্ষমতা। তো সেই মানুষটি ক্ষমতা হারানোর পর, মানে মন্ত্রিপরিষদ থেকে তিনি পদত্যাগ করার পর ধীরে 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 তিনি নানা রকম কথা বলছেন। যে কথার মোদ্দা কথা হলো, সরকারে তার কোনো ক্ষমতা ছিল না। তিনি অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু কিছুই করতে পারেননি। আর তিনি বা তারা যারা ছিলেন বিপ্লবী, কেউ সরকারে কেউ সরকারের বাইরে, তাদেরকে মূলত মানে কুরবানির পশু হিসেবে, বা ধরুন তাদেরকে লোভনীয় মুরগি হিসেবে, অথবা তাদেরকে বলির পাঠা হিসেবে প্রদর্শন করা হয়েছে। এবং বুড়ো বুড়ো মানুষ, যাদেরকে ওল্ড হ্যাগার্ড বলা হয়, বা তিনি বলছেন এই বুড়ো শয়তানেরা, বুড়ো ডাইনি, হ্যাগার্ড অর্থ ডাইনি, এই বুড়ো বুড়ো ডাইনিরা তরুণ বিপ্লবীদেরকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে এবং নিজেদের আখের গুছিয়েছে, দেশের 12টা বাজিয়েছে। তো এই সকল কথা তিনি বলছেন। একদিকে এই কথাগুলো শুনতে ভালো লাগছে, আবার দুঃখ লাগছে, অনেক তথ্যপাত্য পাচ্ছি, এবং তাদের সেই বক্তব্যের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, ঘৃণা বাড়ছে। আর উপদেষ্টাদের মধ্যে বা যারা তরুণ এই জুলাই যোদ্ধা ছিলেন, তাদের মধ্যে নিঃসন্দেহে মাহফুজ
তার যে ইন্টেলেকচুয়াল লেভেলে তার যে লেখাপড়া, তার যে কথা বাচনভঙ্গি অন্য সবার থেকে আলাদা। তিনি মাস্টারমাইন্ড কিনা তিনি এখন ভালো বলতে পারবেন, তবে যদি কাগজ দেয়া হয়, কলম দেওয়া হয়, 2 কলম লিখতে বলা হয়, সেক্ষেত্রে এই বিপ্লবীদের মধ্যে অন্তত মুখ চেনা 50 জন নারী এবং পুরুষ যারা রয়েছে তাদের মধ্যে মাহফুজ নিঃসন্দেহে সবার থেকে এগিয়ে। এবং এই কারণেই তিনি যখন কোনো স্ট্যাটাস দেন, কথা বলেন, তার ক্ষমতা নেই এখন, কিন্তু লোকজন সেটিকে লুফে নেয়, তার একটা স্ট্যাটাস। তো সাম্প্রতিক সময় তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের ফিরে আসা সম্পর্কে, এবং তিনি বলার চেষ্টা করছেন যে যেই দিন 24কে 71-এর সঙ্গে তুলনা করা হয়েছে এবং 71কে তাড়িয়ে দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে 24কে, সেই দিন আওয়ামী লীগ চলে এসেছে বা ফিরে এসেছে। এটা রূপক কথাবার্তা, যার মধ্যে কথা হলো যে জামাত এবং তাদের যে একটা শক্তি, তারা তাদের যে রাজনীতির অভিলাষ, সেই অভিলাষে 71কে সারা জীবন তারা একটা কলঙ্ক মনে করেছে, এবং সেই 71-এর যত ঐতিহ্য, যত সুমহান কীর্তি, সেইগুলোকে ধুয়ে মুছে সাফ করে সেখানে নতুন কিছু তারা বসানোর চেষ্টা করেছে। এবং সেটা এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, এটার ওসিলায় জামাত এবং অপর যারা শক্তি রয়েছে তারা তাদের রাজনীতির যে ইতিহাস, সেটা 47 থেকে শুরু করেছে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, এই জিনিসগুলিকে বাদ দিয়ে তারা 47 সাল থেকে পাকিস্তান বিভক্তির সময় থেকে যে ইতিহাস শুরু করেছে, সেই ইতিহাসে অনিবার্যভাবে সেই মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, তারপরে খাজা নাজিমুদ্দিন, হোসেন সৈয়দ সরওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক, এমনভাবে সর্বভারতীয়, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এদের যে নেতা, রাজনৈতিক নেতা, পাকিস্তানপন্থী, ইসলামপন্থী যে নেতা, তাদেরকে এমনভাবে সামনে আনা হয়েছে, তার ফলে দেখা গেল যে বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের অন্যান্য যে সকল লোকজন রয়েছেন, তারা এমনভাবে তাদেরকে পিছিয়ে দেওয়া হলো যে এরা আসলে মানে চড়াই পাখির বেশি কিছু একটা নন। মাহফুজ এভাবেই বলার চেষ্টা করেছেন যে এই কাজগুলো যেদিন শুরু করা হয়েছে সেই দিনই আওয়ামী লীগের যে ফিরে আসা, মানে আওয়ামী লীগ তো আছে, রাজনীতিতে ফিরে আসা এটা অনিবার্য হয়ে পড়েছে। দ্বিতীয়ত তিনি আরেকটি কথা বলেছেন যে যারা আওয়ামী লীগ করে তাদের কাছে আওয়ামী লীগ একটি ধর্মের নাম। ধর্ম মানে বিশ্বাস, মানে এটা ধর্ম যে রিলিজিয়ান বলতে আমরা যেটা বলি যে মানুষের কল্পনার জগতে তারা যে পারলৌকিক সফলতা বা পারলৌকিক প্রাপ্তি, মৃত্যুর পরে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি, কপাল খুলল আওয়ামী লীগের, শেখ হাসিনার সেই পারলৌকিক জীবনকে লাভবান করার জন্য, সুন্দর করার জন্য তারা এই ইহলৌকিক জীবনের যে কর্ম, সেই কর্ম তারা নির্ধারণ করে। এটিকে আমরা সাধারণত রিলিজিয়ান বা ধর্ম বলি। কিন্তু ধর্মের বহু দিক রয়েছে, যেমন মানব ধর্ম, মানুষের কতগুলো ধর্ম রয়েছে। এখন সেই ধর্ম জিনিসটি কি? ধর্ম জিনিস মানে সে একটা নীতি এবং নৈতিকতায় বিশ্বাস করে। তো ইহলৌকিক বা এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যে কোনো বিশ্বাস, সেই বিশ্বাসকে আপনি ধর্ম বলতে পারেন। সেই দিক থেকে বিএনপির রাজনৈতিক ধর্ম বা বিএনপির রাজনৈতিক বিশ্বাস বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের ধর্ম বা আওয়ামী লীগের রাজনৈতিক বিশ্বাস বাঙালি জাতীয়তাবাদ। এই কথাটাই মাহফুজ বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর কিংবা তার ক্ষমতা তিনি যখন ছিলেন ঠিক সেই সময়টিতে পুরো রাজনীতির যে জটিলতা তৈরি হয়েছিল, আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তারা সবাই তাদের যে আওয়ামী রাজনৈতিক বিশ্বাস, এই বিশ্বাসটা চলে গিয়েছিল। অর্থাৎ বিশ্বাস বলতে যে ইমান বোঝায়, সেটা অনেকে নড়বড়ে হয়ে গিয়েছিল, অনেকে ইমান হারা হয়ে পড়েছিল। অনেকে মনে করেছিল যে শেখ হাসিনা কী করছে, ছাত্রলীগ কী করছে, হাইব্রিড কাওয়া, এগুলো সব কী করছে। তো সেক্ষেত্রে এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর স্বাধীনতা বিরোধীদের যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির ফলে আওয়ামী লীগের যারা লোকজন, তাদের যে রাজনৈতিক বিশ্বাস, এটি আবার যেটিকে বলা হয় পুনর্জাগরণ হয়েছে, রেনেসা হয়েছে। এখানে এই ধর্মবিশ্বাস মজবুত হয়েছে, এই রাজনৈতিক ধর্ম আবার তাদের কাছে ফিরে এসেছে এবং তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগ সঠিক, আওয়ামী লীগ অনন্য এবং নেতা হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। কাজেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত আনতে হবে। তো এই সকল কথাবার্তা দার্শনিকরা বলে একরকম, কিন্তু যখন মাহফুজের মতো একজন বিপ্লবী
যিনি বিপ্লব করে বিজয়ী হয়েছেন, বিজয়ী হয়ে ক্ষমতা প্রায় 2 বছর তিনি ক্ষমতা পরিচালনা করেছেন, কাজে তার বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং সেই গুরুত্ব অনুযায়ী আওয়ামী লীগের সেই যে ধর্ম, সেই ধর্ম বিশ্বাস ফিরে পাওয়া, মানে 6 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করে, 6 কোটি মানুষ, সেই 6 কোটি মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস, আস্থা, নির্ভরতা ফিরে এসেছে। এবং এই 6 কোটি মানুষ মনে করছে যে আওয়ামী লীগ করার মধ্যেই তাদের আত্মশুদ্ধি, আওয়ামী লীগ করার মধ্যেই তাদের বেঁচে থাকার প্রেরণা, আওয়ামী লীগই তাদের জীবন এবং জীবিকা, আওয়ামী লীগ তাদের প্রেম, আওয়ামী লীগ তাদের ভালোবাসা, আওয়ামী লীগ তাদের কল্যাণ। আজহুল এটাই হলো আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক ধর্ম, সেই ধর্মের মূল প্রতিপাদ্য বিষয়। সেটি মাহফুজের কথা মতো ফিরে এসেছে, মানে তারা ঈমান ফিরে পেয়েছে। তো যখন আপনি দেখবেন যে মানুষ বিশ্বাস ফিরে পায়, তখন তার মধ্যে অনেকগুলো জিকির, অনেকগুলো ফিকির, অনেকগুলো চেষ্টা চরিত্র দেখা দেয়। আমরা যেটাকে সত্যিকার অর্থে যে রিলিজিয়ান বলি, সেই রিলিজিয়ানে দেখবেন যে যখন মানুষ ঈমান ফিরে পায়, তখন সে দান করে, খয়রাত করে, নামাজ পড়ে, কালাম পড়ে, জিকির করে, আসকার করে, হজ করে, কুরবানি করে, ইত্যাদি নানা রকম কর্মের মাধ্যমে তার সেই বিশ্বাস, ঈমানটাকে সে জাগ্রত রাখে। তো সেই দিক থেকে যেহেতু আওয়ামী লীগ তার যে বিশ্বাস সেটা তারা ফেরত পেয়েছে, এখন তো সেই বিশ্বাসটাকে মজবুত রাখার জন্য তাদেরকে লেফট রাইট করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, তাদেরকে জিকির করতে হবে, মানে জয় বাংলা বলতে হবে, জয় বঙ্গবন্ধু বলতে হবে, জয় শেখ হাসিনা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আওয়ামী লীগ মাঠে ময়দানে বলে সবসময় তাদেরকে, মানে নিজেদেরকে তারা ঐক্যবদ্ধ রাখে, প্রতিপক্ষকে ভয় দেখায়। তো সেদিক থেকে আওয়ামী লীগের যে জিকির সেটি হলো জয় বাংলা। আর আওয়ামী লীগের যে ফিকির, সেই ফিকির হলো জয় বাংলার স্লোগান দিয়ে মিছিল করা। আপনারা লক্ষ্য করছেন যে সাম্প্রতিক সময়টিতে এই যে জয় বাংলার জিকির, জয় বাংলার ফিকির, এটি ব্যাপকভাবে সারা বাংলাদেশে বেড়ে গেছে। এবং তারই প্রেক্ষিতে যুগপৎভাবে একত্রে এই ঘটনাগুলো ঘটেছে। মাহফুজ যখন এই কথা বললেন, ঠিক সেই সময়টিতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন 6 মাসের মধ্যে, অথবা কেউ কেউ বলছেন আগামী আগস্ট মাসের মধ্যে তিনি ফিরে আসবেন। এবং ইতিমধ্যে তিনি ট্রাভেল পাস চেয়েছেন বা চাইবেন। আওয়ামী লীগের যে সকল নেতারা প্রবাসে আছেন তারাও দল বেঁধে বাংলাদেশে আসবেন, নেত্রীর সঙ্গে, নেত্রীর আগে বা পরে, কেউ গোপনে বা কেউ প্রকাশ্যে। সব মিলিয়ে এই যে একটা রাজনীতির যে ঈমান, রাজনীতির যে জিকির এবং ফিকির, এটি এক পক্ষ 6 কোটি মানুষ তারা যেভাবে শুরু করেছে, তার সঙ্গে অন্যান্য যারা এই রাজনীতির যে বিশ্বাসী মানুষ রয়েছে তারাও যদি তাদের টনটনে ঈমান নিয়ে নড়াচড়া করে, জিকির করে, ফিকির করে, তাহলে কি হবে? আমাদের রাজনীতির যে অঙ্গন, এটি আবার উত্তপ্ত হয়ে পড়বে, আবার সেই রাজনীতিতে প্রাণ ফিরে আসবে, অথবা রাজনীতিতে সংঘাত অনিবার্য হয়ে পড়বে। হোয়াট এভার মেবি, আল্লাহর কাছে শুধু প্রার্থনা দেশটা ভালো চলুক, সুন্দর চলুক, এবং যাদের হাতে এই দেশের নেতৃত্ব থাকলে আমাদের কল্যাণ অনিবার্য, আমাদের কল্যাণ কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই নেতৃত্ব দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।